ওইখানে আমাকে বিভিন্ন মানুষের কাছে নেওয়া হয়েছে, নিয়ে আমাকে বিক্রি করার চেষ্টা হয়েছে। আপনার নাম কি? নাম হলো লিমা। মৌসুমী আক্তার কান্না। হোটেলের সামনে আমাকে একটা চিপস আর জুস দিয়ে বসায় রাখে। তো বসায় রাখে, আমি কান্নাকাটি করে ওনাদের পিছনে ছুটি। টেম্পোতে ওনারা যখন দুজনে উঠা যায়, আমি তখন টেম্পোটা ধরছি, আমার হাত দুটা তারা ছাড়াই দিয়ে তারা টেম্পোটা ছাড়া চলে যে আমাকে বিক্রি করার চেষ্টা করছে। ভয়ঙ্কর স্মৃতি। পরে আপনার মায়ের নাম? আমার মার নাম হাসনারা বেগম, বাবার নাম শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম। আপনারা কোথা থেকে হারিয়েছেন? ঢাকা চিটাগং রোডে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে হারিয়ে গেছেন। ওই সময় আমাকে একজন নিয়ে গেছিল এখান থেকে। সেন্স ফিরা দেখে আমি একটা রুমে বন্দি। দুইটা অনুভূতির কথা শেয়ার করতে চাই। একটা হচ্ছে অনেকদিন পরে আমার একটা গল্প এতটুকু পর্যন্ত খুব কলিজায় লেগেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি বেসিক ভিডিও। আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্য আপনারা আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09639888877। এছাড়া আমাদের মেইল অ্যাড্রেস রয়েছে sharemystory24@gmail.com। আপনার নাম কি? এখন বর্তমান আমার ডাক নাম হলো লিমা। মৌসুমী আক্তার কান্না আমার নামই, মানে আমার ওটা আগে বাবা মায়ের দেয়া। জি। ওকে, আপনার মায়ের নাম? আমার মার নাম হাসনারা বেগম, বাবার নাম শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম। আপনার বর্তমান বয়স দিয়েছেন 24 বছর। জি। আপনারা কোথা থেকে হারিয়েছেন? ঢাকা চিটাগং রোডে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে হারিয়ে গেছেন। জি। আমি ঘটনাটা কি বলেন তো একবার প্রথম থেকে। আমার যতটুকু স্মরণ আছে, ফ্যামিলি নিয়ে আমরা বের হয়েছিলাম একসাথে। তখন হয়তো আমার 6 বছর বয়স ছিল, 2004 সালে। তো আমি যখন হারাই গেছি অ্যাক্সিডেন্টে, হয়তো সবাই সেন্স হারাই ফেলছিল। ওই সময় আমাকে একজন নিয়ে গেছিল এখান থেকে। সেন্স ফিরা দেখে আমি একটা রুমে বন্দি। মানে অ্যাক্সিডেন্টের সময় আপনার কোনো কিছু মনে আছে? অ্যাক্সিডেন্টের সময় আমার মনে আছে যে আমি আহত হয়েছিলাম। আপনি বাবা মায়ের সঙ্গে ছিলেন ওই সময়টাতে? এটা কি বাসের মধ্যে ছিলেন? বাসে ছিলাম কিনা আমি সঠিক জানি না, কিন্তু অ্যাক্সিডেন্টের কথাটা আমার মনে আছে। কিন্তু আমার ফ্যামিলি, বাবার নামটা, মার নামটা, শুধু আমার নামটা বলতে পারি। তারপরে আপনার যখন সেন্স আসে তখন দেখেন যে আপনি একটা রুমে আসে, তখন দেখি আমি একটা রুমে আটকানো, আর একটা লোক আমাকে অনেক ধমকাইতো, রাগ করতো, কান্নাকাটি করতাম। বারান্দা সিস্টেম রুম ছিল, 2টা দরজা ছিল, আমাকে বারান্দায় বন্দি করে রাখতো, আর ওই রুমটাও ফাঁকা থাকতো। উনি মাঝে মাঝে আসতো, আমাকে খাবার দিত, আমি খাইতাম না, আমি কান্নাকাটি করতাম, মা যাবো, বাবা যাবো, অনেক ভয় পেতাম ওনারে। তো যখন আমি অনেক নার্ভাস হয়ে যেতাম, তখন একটা মহিলা আসতো ওনার কাছে। আসার পরে আমাকে সান্ত্বনা দিত, তোমাকে নিয়ে যাবো তোমার মার কাছে, তোমাকে তোমার বাবার কাছে নিয়ে যাবো, তুমি কান্না করো না। উনি আমাকে একটা চিপ ধরাই দিত আসে আর কি, আবার আটকে চলে যেত। তো এরকম আমাকে কয়েকটা দিন আটকে রাখার পরে আমাকে নিয়ে একদিন বের হয়েছে। বের হওয়ার পরে আমি তখন ওই মুহূর্তে আমি ছিলাম চিটাগাং গলাকাটা। ওইখানে আমাকে বিভিন্ন মানুষের কাছে নেওয়া হয়েছে, নিয়ে আমাকে বিক্রি করার চেষ্টা হয়েছে। এগুলো বুঝতেন আপনি ওই সময়টাতে? মানে আমি সেন্স ফিরার পরে, ওই অ্যাক্সিডেন্টের পরে সেন্সটা হারাই ফেলছি, কিন্তু সেন্স ফিরার পরে আমার সারা জীবনের সাথে যা হয়েছে আমার সব মনে আছে। তো উনি নিয়ে কি করতো? পরে উনি নিয়ে আমাকে বিভিন্ন জায়গায় যাইতো, আমি কান্নাকাটি করতাম, থাকতাম না। পরে ওনারা আমাকে রাখতে না পারে ওনাদের সাথেই আমাকে রিটার্ন ব্যাগ দিয়ে দিত। আচ্ছা, ঠিক আছে। তারপর যখন বিভিন্ন জায়গায় বিক্রি করার চেষ্টা করে, যখন দেখে পারে না, তখন আমাকে যে গলাকাটা, চিটাগাং গলাকাটা হোটেলের সামনে আমাকে একটা চিপস আর জুস দিয়ে বসায় রাখে। তো বসায় রাখে, আমি কান্নাকাটি করে ওনাদের পিছনে ছুটি। তখন টেম্পো ছিল আর কি, টেম্পোতে ওনারা যখন দুজনে উঠা যায়, আমি তখন টেম্পোটা ধরছি, আমার হাত দুটা তারা ছাড়াই দিয়ে তারা টেম্পোটা ছাড়া চলে যায়। কে ছিল? ওই মহিলাটা আর ওই লোকটা ছিল, যে আমাকে বিক্রি করার চেষ্টা করছে। ভয়ঙ্কর স্মৃতি। পরে আমাকে ওই হোটেলের সামনে বসে যখন অনেক কান্নাকাটি করতেছিলাম, ওই হোটেলের একটা মানে কর্মচারী আর কি মায়া লাগছে, লাগার পরে উনি ওনার বাসায় নিয়ে যায়। ওনার বাসায় নেওয়ার পর ওনার বউ অনেক অত্যাচার করতো, রাগারাগি করতো, কোথায় থেকে নিয়ে আসতো, নিজেরাই খাইতে পারি না, এরকম। পরে উনি আবার ওইখানে টিকতে না রাখতে পারে, উনি আবার হোটেলে এনে আমাকে একটা র্যাক, মানে তখনকার জীবনে খানাডলি ছিল আর কি, এখনকার জীবনে যে রেখে রেখে আর কি, ওইখানে আমাকে আটকে রাখতো, তালা দিয়ে রাখতো। ওখানে তালা দিয়ে রাখতো, মহাজন যখন আসতো ওখানে আমার তালা দিয়ে রাখতো, আটকে রাখতো, কথা বলতে না করতো, কান্নাকাটি করতে। তো এইভাবে যেমন অনেকদিন যাওয়ার পরে আমাকে একটা লোক হোটেলে খাওয়া দাওয়া করতে চায়, এখন বর্তমানে তার আমি আব্বু বলে ডাকি, ওবায়দুল। উনি বলতেছে, ভাই আপনার দোকানে আসি, ওই মেয়েটা কে? ভাই এই মেয়েটা কে জানি না, আমার হোটেলের সামনে বসে রেখে গেছে, মেয়েটা খালি কান্নাকাটি করে, তার মা বাবা যাইতে চায়। তখন ওই লোকটা বললো, ঠিক আছে, আমিও তো কষ্ট করে চলে, তাহলে দেন আমার কাছে, আমি নিয়ে যাই। তো উনি আমাকে তখন ওনার বাসায় নিয়ে গেল। উনি তখন চিটাগাং ওনার ওয়াইফ নিয়ে ভাড়া থাকতো।
তখন উনি যখন আমাকে বাসায় নিয়ে গেল, উনিও আমাকে ভালোই আদর করতো, কিন্তু উনি যখন কাজে চলে যেত ওনার বউ আমাকে টর্চারিং করতো, খুরচুন পুরো গরম করে লাগাই দিত, মারতো। পরে উনি আসলে আমি কান্নাকাটি করতাম, আমাকে মারছে এইভাবে করছে, তখন উনি সহ্য করতে পারতো না। তো সহ্য করতে না পারে বললো কি, যা, আমার তোর দুঃখের জীবন, তোরে আমি আমার বাড়িতে নিয়ে যাব, রেখে আসি। তো উনি আমাকে তখন পাবনা ঈশ্বরদী নিয়ে যায়। পাবনা, ওনাদের বাড়ি হলো পাবনা ঈশ্বরদী, নতুন রূপপুর পাকশি। আমি এখান থেকে আবার গল্প সামনের দিকে নিব, দুইটা অনুভূতির কথা শেয়ার করতে চাই। একটা হচ্ছে অনেকদিন পরে আমার একটা গল্প এতটুকু পর্যন্ত খুব কলিজায় লেগেছে, কারণ আমি চিন্তা করছি ওই সময় যদি ওই বাচ্চাটাকে আপনি চিন্তা করেন, ওই বাচ্চাটার যদি ওর বাবা মায়ের কথা মনে থাকে, আপনার বাবা মার কথা মনে ছিল? আপনার বাবা মার কথা আমার এতটুকু স্মরণ আছে যে আমার বাবা আছে, মা আছে, এতটুকু, মানে আমাকে দিয়ে কেউ কখনো মা বাবা ডাকাইতে পারে নাই, কারণ আমার এতটুকু স্মরণ ছিল যে আমার মা বাবা আছে। আমি অন্য নিজের বাপের স্মৃতি মনে আছে? আমার এতটুকু মনে আছে যে আমার মা উঁচা লম্বা ছিল, আমার মার চুলগুলো অনেক বড় বড় ছিল। আপনি কি একটাই সন্তান ছিলেন? আপনার সেটা সঠিক বলতে পারি না, কিন্তু আমি আমার মার বাবার অনেক আদরের মেয়ে ছিলাম। হ্যাঁ, আমি তো যখন ওনারা আমাকে গ্রামে নিয়ে যায়, তো আমাকে তারাও দেখতে পারতো না। তার ছোট ভাইয়ের বউ আমাকে টর্চারিং করতো, কাঁচা কঞ্চি দিয়ে পিটাইতো, মারতো, অনেক কষ্ট দিত। পরে একজনে বললো, অত এরকম কষ্ট করে তাহলে আমাদের কাছে দেন, আমাদের বাসায় কাজ করুক, বড় হোক। তো উনি আমাদের আবার আরেকজনের কাছে দিল। ওইখানে অনেকদিন থাকার পরে ওনারা আরেকটা মাইয়া আনার পরে আমাকে অপবাদ দিত, ওই মেয়ে ভালো না, এটা ওটা খায়, নোংরা, এরকম। পরে ওনারাও রাখলো না, রাখার পরে ওনাদের কাছে আবার ফেরত দিল। এখান থেকে ফিরবো। আমি আরেকটা কথা যেটা বলতে চাচ্ছিলাম, এটা একটু বলে নিই, কারণ ওইটা অপ্রাসঙ্গিক হয়ে যাবে। বিশেষ করে এই কথাটা মায়েদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমার এই অনুষ্ঠানগুলো অনেক মাই দেখেন, তাদেরকে বলছি, জীবনে কোনোদিন সে আপনার নিজের সন্তান হোক বা অন্যের সন্তান হোক, হয় না দুজন তিনজন একসাথে বসেছে, কোনো একটা খাবার আপনি তিনজনের মধ্যে ভাগ করে দিচ্ছেন, হয়তো ছেলেকে বেশি দিচ্ছেন, মেয়েকে একটু কম দিচ্ছেন, ডিমটার অর্ধেকের বেশি ছেলের পাতে দিচ্ছেন, মেয়েটাকে কম দিচ্ছেন, কিংবা ছেলে মেয়েকে এটা শেখাচ্ছেন, এখন খায়ও না, বাড়ির বাইরের আরো লোক আছে এবং আরো দুজন আছে বাড়ির বাইরে থেকে এসছে, খেলে শেয়ার দিতে হবে। যদি আচরণ করে থাকেন, আপনি সবচেয়ে বড় ক্ষতি করছেন আপনার নিজের সন্তানের। আপনি ভালোর জন্য এটা করছেন, তো মা অনেক সময় লুকিয়ে রেখে বাচ্চাদেরকে কিন্তু এভাবে খাওয়ায় অন্যের সন্তানের সাথে শেয়ার না করার জন্য। মা অনেক সময় লুকিয়ে রেখে যেটা করেন যে সবচেয়ে ভালোটুকু ছেলের পাতে তুলে দেন, কমটুকু মেয়ের পাতে দেন। বিশ্বাস করেন, আপনি সবচেয়ে বড় ক্ষতিটা আপনি আপনার ছেলের করছেন, যাকে বেশি দিচ্ছেন। কিভাবে ক্ষতি হচ্ছে আমি দুইটা জিনিস বলি। এক, ওই ছেলেটা বাই বন্ড ন্যাচারালি এটা শিখছে যে বেশির অধিকার আমার, যেটা রং। আপনি যেভাবে দিচ্ছেন এটা, কারণ জীবনের কোনো না কোনো পর্যায়ে গিয়ে সে ধরা খাবে, সে মনে করবে ওইখানে বেশি রাইট পাওয়ার তার রাইট আছে। আসলে তো রাইট নাই, কারণ আপনি যেটা করছেন সেটা তো অন্যায় ভাবে করছেন। মা হিসেবে করছেন, দরদ দিয়ে করছেন, আপনার ছেলের প্রতি প্রেম বেশি বা অন্য কোনো, এটা ভুল শিক্ষা দিচ্ছেন, নাম্বার ওয়ান। সেটার জন্য আপনার ছেলে কিন্তু বিভিন্নভাবে ভয়ঙ্কর রকম পরিস্থিতির শিকার হবে জীবনের বিভিন্ন পর্যায়ে। এই জিনিসগুলো চোখে দেখা যায় না, কিন্তু এই সাইকোলজিক্যালি এগুলো এত বড় ইফেক্ট ফেলে আপনি চিন্তাও করতে পারবেন না। আরেকটা রং হয়, সেটা হলো আপনার এই সন্তান এই সুপিরিয়রিটি কমপ্লেক্স গ্রো করে। আরেকটা হচ্ছে সে মনে মনে কিন্তু আপনাকে ভালো চিন্তা করে না, যদিও আপনি তার ভালোর জন্য এটা করছেন, ভালো চিন্তা করে না। কারণ সে তো ন্যাচারালি বুঝতে পারে যে আমার মা এই কাজটা ঠিক করছে না, সে হয়তো ওটা মেনে নেয়, কিন্তু সেটা বরং আপনি তাকে বাস্তবতাটা শেখান, বরং আপনি তাকে এটা শেখান যে সে ভুক্তভোগী, তার বাচ্চা, তার মা বাবা নাই, সে একটা এতিম মানুষ। তোমার কাজ হচ্ছে তুমি তাকে বেশি বেশি লাভ করো, তোমার কাজ হচ্ছে তুমি তাকে বেশি বেশি খাওয়াও, যাতে করে সে কখনো অনুভব না করে সে এতিম। আমি যে কথাগুলো বললাম না, এই কথাগুলো আপনাদের ভালো লেগেছে, কিন্তু আপনারা অনেকে এটা প্র্যাকটিস করবেন না। যদি আজকের পরে এটা প্র্যাকটিস করেন, তাহলে আমার মনে হয় এটা আমি অন্তত কিছু একটা করতে পারলাম। সো প্লিজ ডু ইট ফর ইউর বেবি। আপনার বেবির ভালোর জন্য এটা করেন। হ্যাঁ, আপনি ওকে চিন্তা করে দেখেন যে ও কত ভয়ঙ্কর রকমের ট্রমার মধ্যে বড় হয়েছে। হ্যাঁ, তারপরে কি হলো, দাদা দাদি ডাকতেন। এখানে আরেকটা কথা আমি ফেলে আসছি পিছনে। আমি ভাগ্যবশত আমি এমন একটা মানুষ আমাকে নিয়ে গেছে, তখন ওনাদের বাসায় যেয়ে যখন আমি ওনার মার সাথে ওনার মামার বাড়িতে যাই, তো সম্পর্কে আমার মানে আমার দাদা হয়, আমি যাকে বাবা বলে বড় হয়েছি। এক প্রকারে আমি তাদের বাসায় যাই, দেখি ওই লোকটা ওইখানে যে আমাকে বিক্রি করার চেষ্টা করছে। আমি ওনাকে দেখাই এতটা পরিমাণে ভয় পেয়ে গেছি আর এতটা নার্ভাস হয়ে গেছি, আমি ওনাকে দেখা আর মানে খেরের পিছনে লুকায় রয়েছি। পরে উনি আমার সাথে সাথে পিছন পিছন আসছে, এসে এক প্রকারে উনি আমাকে ভয় দেখাইছে যে তুমি কিন্তু ওনাদের কিছু বলবা না, যদি বলো তাহলে কিন্তু তোমাকে আমি আবার ফাড়াই রেখে আসবো বা দূরে রেখে আসবো। তখন আমি ভয়ে বলছি না, আমি কাউকে কিছু বলবো না, কিন্তু আমি কথাগুলো তাদের সাথে কখনো বলার সাহস পাই নাই। যাদের যে আব্বু, আমি তো
আপনাদের কাছে আসছি, আপনার মামাই তো আমাকে বিক্রি করার চেষ্টা করছিল। হুম। জানি না আমার মা বাবার সাথে তার কোনো সম্পর্ক ছিল কিনা বা শত্রু ছিল কিনা, সেই ক্ষেত্রে আমার সাথে এরকম করছে কিনা আমি সেটাও জানি না। কিন্তু ওনার ফ্যামিলি অনেক ভালো, যে আমাকে বিক্রি করার চেষ্টা করছিল। আমি তাদের ফ্যামিলিতে যেয়ে দেখলাম, ওর ফ্যামিলির সঙ্গে আপনার পরিচয় আছে এখন হ্যাঁ, পর্যন্ত? ওই যে আমি যারে বাবা বলি তার মামা হয়। কিন্তু আমার দুর্ভাগ্যের বিষয় কি জানেন, আমি যখন ভাবলাম যে আমি যখন বড় হয়ে ওনাকে জিজ্ঞাসা করবো যে আপনি কোথায় পাইছেন, কিভাবে কোথায় পাইছেন? পাইছেন, কিভাবে পাইছেন, বা আমার মা বাবার সাথে আপনার কি সম্পর্ক ছিল, যখন আমি সাবালক হলাম তো ওনাকে আমি এতটুকু জিজ্ঞাসা করছি যে সাবালক হওয়ার আগে উনি মারা গেছে, কিন্তু এর ফাঁকে দিয়ে আমি ওনাকে এটা জিজ্ঞাসা করছি যে আপনি আমার কোথায় থেকে নিয়ে আসছিলেন, আমাকে শুধু এটা বলেন। তো উনি আমার কথা বলছিল এটা যে আমি তোমার চিটাগাং রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপরে তোমাকে আমি নিয়ে আসছিলাম। চিটাগাং রোড অ্যাক্সিডেন্ট উনি কিভাবে নিয়ে আসবে? উনি ওইখানে থাকতো নাকি, চিটাগাং রোড থাকতো, হ্যাঁ। ঢাকা চিটাগাং রোড থাকতো। হ্যাঁ। ওইখানে সবাই সেন্স হারায় ফেলার পরে হুম। আমাকে সে ওখান থেকে kidnap কুড়াই নিয়ে করে মানে বিক্রি করার চেষ্টা করে। তারপর ওনাকে আমি যখন অনেক কিছু জিজ্ঞাসা করব, ওই মুহূর্তটা আমার কাছে ছিল না। আমি ওইখান থেকে ওই যে ওই বাসায় চলে যাই, আমি যাকে দাদি বললাম। তো ওইখান থেকে আমি তো খুবই ছোট ছিলাম, ওইখান থেকে আমি ওনাদের কাছে কাজ করেই বড় হয়েছি। কিন্তু অনেক ওনাদের কাছে রিকোয়েস্ট করছি যে দাদি, আমাকে সবাই বলছে ওনার মা বলে ডাক্তার, আমি বলছি না আমার মা আছে, আমি ওনাকে মা বলবো না, আমার মা আছে। আপনার বিয়ে শাদী হয়েছে? হ্যাঁ, এখন আমার বিয়ে হয়েছে, এটা বলতেছি, জি। আগে ওটা বলি। তো উনি আমাকে বড় করছে কাজকর্ম করে, কিন্তু আমি ওনাকে বলছি দাদি আমার না লেখাপড়ার অনেক শখ, আমাকে লেখাপড়া করাইবেন, আমি আপনার বাসার সব কাজ করে দিয়া আমি স্কুলে যাব, আমি আবার এসে আপনার সব কাজ করে দেব। কিন্তু সে আমাকে করায় নাই, বলছে না তুই বুঝুস না, তোর মাথায় জ্ঞান নাই, বুদ্ধি নাই, পারস না, তোর দ্বারা এগুলো সম্ভব না। তখন আমি যখন আজ একটু বড় হলাম, সাবালক হলাম, মেয়ে মানুষ, রাস্তায় থাকি, খেলাধুলা করি, ওনারা আমাকে ঢাকা পাঠায় দেয় ওনার মেজো মেয়ের কাছে। মেজো মেয়ে থাকতো আপনার কাশপুর, ওইখান থেকে এই যে শনিয়াকড়া ফাহাদ টাওয়ার বিল্ডিং এ থাকতো। ওইখান থেকে এক প্রকারের আমার একটু রিলেশন করে একটা ছেলের সাথে বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে আমার এতটাই দুর্ভাগ্যের বিষয়, আমার দুটা সন্তান হওয়ার পর আমার স্বামী মারা যায় রোড অ্যাক্সিডেন্ট। আমার স্বামী মারা যাওয়ার পর আজকে 7 বছর পর আমি আবার বিবাহ করছি। একটা হুজুর আমাকে যথেষ্ট পরিমাণ কেয়ার করে, সেই আজকে আমাকে এখানে নিয়ে আসছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে, যে দেখি আমার উসিলায় যদি তুমি তোমার মা বাবাকে পাও, আমারও অনেক ভালো লাগবে। ভেরি গুড। আপনাদের উসিলায় যদি আমি আমার মা বাবাকে খুঁজে পাই, এটা ঋণ আমি কোনোদিনও শোধ করতে প্রিয় পারবো দর্শক না। এবং শ্রোতা, তিনি মহান, তিনি সকল ক্ষমতার উৎস। আমি আল্লাহর কথা বলছি। এখানে আসলে তথ্য বলতে কিছুই নাই, শুধু বাবার নাম আর মায়ের নাম। কিন্তু তিনি পারেন। এমন হতে পারে এই বাপ মায়ের হয়তো আরো সন্তান আছে, তারা অপেক্ষায় আছে কবে এই বোনটা এখানে আসবে। এবং এমনও হতে পারে যে বাপ মা কেউই বেঁচে নাই, ও অ্যাক্সিডেন্টে মারা গেছে, হতে পারে, অস্বাভাবিক কোনো কিছু না। কিন্তু যদি আল্লাহ চান এর মধ্যেই তার পরিবারকে ফেরানো সম্ভব। এরকম অসম্ভবের চেয়েও বড় অসম্ভবের কে সম্ভব করেছেন এই আপন ঠিকানায়, এবং এরকম ঘটনা ঘটেছে অসংখ্য, আপনারা জানেন। সো আমাদের কাজ হচ্ছে আমরা কখনো বিশ্বাস হারাবো না, বিশ্বাস করে চেষ্টাটুকু করবো। তিনি আমাদেরকে চেষ্টা করতে বলেছেন, রেজাল্ট তার হাতে, আমরা শুধু চেষ্টা করব। এটা খুবই হৃদয় বিদারক একটা গল্প। আমি জানি না যে কোনো বাচ্চার জীবন, যারা হারিয়ে গেছেন তারা তো কষ্টেই থাকেন, কিন্তু এইরকম ভয়ানক কষ্টের জীবন যাতে কোনো কারণ না হয় আর কি। আপনার স্বামীর জন্য আমাদের দোয়া, আপনার পরিবারের জন্য দোয়া। উনি আপনাকে সুখী করলে উনি অনেক বেশি পাবেন আল্লাহর কাছ থেকে, হ্যাঁ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, তাওয়াক্কুল তো আল্লাহ। চলেন, আল্লাহ নিশ্চয়ই ভালো কিছু করবেন, চেষ্টা করি। প্রিয় দর্শক এবং শ্রোতা, একটা ভালো সংবাদের প্রত্যাশা আমরা শেষ